তাহলে আমরা এবার দেখলাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, অর্থাৎ দুইটা যৌগের মধ্যে যদি এক বা একাধিক বন্ধন থাকে সেই ক্ষেত্রে আমরা দেখব যে বন্ধনটা একটা নির্দিষ্ট দিকে দৌড়াচ্ছে বা ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট দিকে মুভমেন্ট, যেরকম সি ডাবল বন্ড কিটোন গ্রুপের দেখছি অক্সিজেনের যেহেতু হচ্ছে ঋণাত্মকতা বেশি তাই ইলেকট্রনগুলি অক্সিজেনের দিকে যাচ্ছে, তাই এখানে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হচ্ছে আর এখানে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হচ্ছে। ঠিক একই রকম সায়ানাইড বন্ধনের মধ্যেও যদি ইলেকট্রনগুলো এইভাবে নিয়ে চলে যায় তাহলে এখানে কার্বন ওর মাইনাস চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল, কারণ ইলেকট্রন জোরের একটা ইলেকট্রন ওর ছিল আর একটা ইলেকট্রন এর ঘরে বেশি ছিল, ওই জন্যই এর মাইনাসটা সিএনএ, তো এখান থেকে কী হলো নাইট্রোজেনটা মাইনাস। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা দেখছি যে ইলেকট্রনের একটা মুভমেন্ট হচ্ছে, এই ছোট ছোট কিছু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বা কোনো নিউক্লিওফিলিক সেন্টারে এরকম ইলেকট্রনের যে মুভমেন্ট এটাকে আমরা বলছি তাহলে কি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। ঠিক আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের জন্যই কিন্তু আমরা দেখব বিভিন্ন নিউক্লিওফিলিক সেন্টার তৈরি হবে, ইলেকট্রোফিলিক সেন্টার, অর্থাৎ এই সেন্টারগুলো কীরকম যে কোথায় গিয়ে একটা আপকামিং গ্রুপ এসে কোথায় গিয়ে ঢুকবে, একটা আপকামিং গ্রুপ, একটা গ্রুপ ঢুকবে, কোনো যৌগের মধ্যে একটা গ্রুপ ঢুকবে। ধরো বেঞ্জিনের মধ্যে থেকে আমি নাইট্রোবেঞ্জিন তৈরি করব বা নাইট্রোবেঞ্জিন থেকে ডাইনাইট্রোবেঞ্জিন তৈরি করব, সেই ক্ষেত্রে সেই নাইট্রোবেঞ্জিনটা কোথায় যাবে সেটা ডিপেন্ড করবে কিছুটা এদের উপরে। যেরকম আমরা দেখব অ্যাসিটোন নিউক্লিওফিলিক বিক্রিয়াগুলিতে খুব তাড়াতাড়ি পার্টিসিপেট করবে, তো সেটা ডিপেন্ড করবে এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের জন্য। বোঝা গেল? তাহলে ইলেকট্রনের একটা ওভারঅল একটা মুভমেন্ট আমরা দেখছি বন্ধনের কোন দিকটায় যাচ্ছে, কার ঘাড়ে বেশি থাকছে চার্জের দায়িত্বটা, অর্থাৎ কোথায় আংশিক ধনাত্মক চার্জ তৈরি হচ্ছে, কোথায় আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হচ্ছে। অবশ্যই এদের মধ্যে কিন্তু একটা যোজ্যতার পার্থক্য বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দরকার, যদি এটা না থাকতো এটা কিন্তু সম্ভব হতো। ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের পরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশনটা বলতে আমরা কি বুঝতে পারবো যে এটা একটা কনজুগেশন কিন্তু বেসড অন হাইড্রোজেন, এর জন্যই বলছি আমরা হাইপার কনজুগেশন, মানে এইখানে মেন ভূমিকাটা পালন করবে হচ্ছে হাইড্রোজেন। সেটা কার উপর, তাহলে সে কীভাবে, আমরা এটার জন্য আমাদের তখন সেই অল্টারনেট ডবল বন্ধনের একটা গল্প যেটা আমরা বলছিলাম আলফা হাইড্রোজেন, যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে তারাই কিন্তু হচ্ছে কি আলফা হাইড্রোজেন, যার যত বেশি আলফা হাইড্রোজেন তার তত হাইপার কনজুগেশন দেখাবে, আর যে যত এই টাইপের রেজোনেন্স দেখাবে তার স্টেবিলিটি তত বেশি হবে। যেরকম আমরা প্রথমেই নিব হচ্ছে বিউট 2 গল্প, একটা বিউট 2 আর একটা হচ্ছে বিউট 1 তাহলে বিউট 2 নিয়ে আগে দেখি যে অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশনটা কী জিনিস। ঠিক আছে, তাহলে বিউট 2 গঠনটা দেখো, CH3 CH ডবল বন্ড CH, এটাই তো বিয়োগ 2 1 2 3 4 2 ডবল বন্ড আছে, তাহলে বিয়োগ 2। এই গঠনটাকে একটু খুলে লিখে দেখো সুবিধা হবে, C ডবল বন্ড C তাহলে এটা কখন আমরা এই যে জ্যামিতিক সমবায়ক যখন আমরা নিচ্ছিলাম তখন এটাকে আমরা একটা তল হিসেবে কল্পনা করছিলাম। তাহলে এই যে এই তলের সাপেক্ষে তাহলে এই যে এই ডবল বন্ডের সাপেক্ষে এগুলি আলফা কার্বন, এখানে যে তলের মধ্যে যে কার্বনটা আছে এই তলের সাপেক্ষে তাহলে আলফা কার্বন বলে বলি এগুলি, এই আলফা কার্বন এগুলি মানে কি, এরা কারা আলফা হাইড্রোজেন, এরা কারা আলফা হাইড্রোজেন, যারা আলফা কার্বনে থাকবে তারাই তো আলফা হাইড্রোজেন। তাহলে এই আলফা হাইড্রোজেনগুলি কী করছে, এই আলফা হাইড্রোজেনগুলি থাকছে কিন্তু একটু রিঅ্যারেঞ্জ হচ্ছে, এদের মধ্যে একটু রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। সেই রিঅ্যারেঞ্জমেন্টটা কীরকম এটা একটু দেখি। দেখো আমি CH3টাকে একটু ভেঙে লিখলাম, CH2টাকে ভেঙে এরকম লিখতে পারি, 3টা আছে। এ কী করবে, এই ইলেকট্রন জোটটাকে এখানে দিয়ে দেবে,
কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এর তড়িৎ বেশি, বাদ দাও, ডাইরেক্ট দিলাম না, আমি একটু ভেঙে দিই। এ হাইড্রোজেনটা কী করবে, ইলেকট্রন জোড়টা এর ঘাড়ে দিয়ে দিল, কারণ হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক, ছাড়তেই পারে, তাহলে এইখানে ছেড়ে দিল। তাহলে CH2 মাইনাস হয়ে গেল, আর H প্লাস হয়ে এখানেই বসে আছে, যাচ্ছে না কোথাও, এখানে বসে আছে। এ মাইনাস নিয়ে বসে থাকবে না, এ কী করবে, দিয়ে দিবে এখানে, ঠিক আছে। এ যখনই দিচ্ছে এর হাত কী হয়ে যাচ্ছে, ছিল 4টা, এ যদি দেয় একটা বন্ধন তৈরি করবে, হাত হয়ে যাবে 5টা, ও তৎক্ষণাৎ কী করবে, একটা বন্ধন কিন্তু খুলে দিবে, ঠিক আছে। তাহলে খুলে দিল, CH2 ডবল বন্ড CH, C মাইনাস CH3, আর এখানে H প্লাসটা বসে আছে। এবার এ চাইলে এই H প্লাসটা নিতে পারে, কারণ একই দ্রবণের মধ্যে H প্লাসটা ঘোরাঘুরি করছে, ও তাহলে কী হচ্ছে, নিয়ে নিচ্ছে। ধরো এ যদি নিয়েই নেয়, তাহলে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 CH3, ছিল বিউট 2 ইন, হয়ে গেল কি বিউট 1 ইন। তার মানে বিউট 2 ইনটা এরকম হাইপার কনজুগেশন হয়ে হাইড্রোজেনের থ্রুতে ও কোথায় চলে আসলো, একটা আলাদা একটা যৌগ তৈরি করে নিল। মানে ও এই হাইড্রোজেনটা কিন্তু একদম যে কমপ্লিটলি ছেড়ে দিচ্ছে তা কিন্তু না, যেহেতু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ধনাত্মকতা বেশি, ও ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আমার ভাই লাগবে না, তুই আপাতত রাখ, আমার কাছে এখন টাকার দরকার নেই, আমি বন্ধুকে কী বলবো, তোর একটু দরকার, তুই রাখ। এতে করে কী হচ্ছে, ও ইলেকট্রনটা, এবার আমি বন্ধুকে টাকা দিচ্ছি, ও তো ব্যবসা করছে, ও কী করবে, ও টাকাটা ব্যবসায় ইনভেস্ট করে দেবে, তাহলে ইনভেস্ট করে ওইখান থেকে আরও টাকা আসছে, তাই তো। এবার যতদিন টাকা আসবে বড়লোক হবে ওর, তাহলে কী হবে, স্টেবিলিটি বাড়তে থাকবে। তো এতে করে দেখো এরকম আলফা, এইটা তো আমি একটা হাইড্রোজেনের দেখালাম, এরকম আরও কতগুলি হাইড্রোজেন আছে ওর, আলফা হাইড্রোজেন এরকম আর কতগুলি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে টোটাল আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা। তাহলে এ বিউট 2 ইন কতগুলি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবে, তাহলে এভাবে ডটেড 6 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবে। স্যার কি সুবিধা হয়, ওই যে আগের দিনই বললাম, রেজোনেটিং গঠন, ততস্থায়িত্ব, বুঝতে কোনো অসুবিধা নাই তো। এটা গেল হাইপার কনজুগেশন। তাহলে এবার বিউট 1 ইনের ক্ষেত্রে দেখি, বিউট 2 ইন, শুধু আলফা হাইড্রোজেন খুঁজবা, বিউট 1 ইন, তাহলে বিউট 1 2 3 4, ওটা আমাদের নিয়মে করি। তাহলে ইন মানে 1 নম্বরে ডবল বন্ড আছে, ডবল বন্ড 1 নম্বরে, হাত ফিল আপ করে দাও, এদিক থেকেও দিতে পারি, CH2, বুঝতে পারছো হাতগুলো কীভাবে ফিল আপ করি, এখন তার বুঝতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে আমরা ডবল বন্ডটাকে ফোকাস করব আলফা হাইড্রোজেন খোঁজার জন্য, তাহলে C ডবল বন্ড C, সরি এরকম না, CH3 CH2 CH ডবল বন্ড CH2, তাই না। এই যে এই এইচটাকে এখানে লিখে দিলাম, আর এই হাতে CH2 CH3টাকে নিয়ে নিলাম, কারণ এ তো CH2-র সাথে যুক্ত আছে, এই জন্য CH2-র সাথে রাখলাম, এই CH2টা আবার এই CH3-র সাথে। তাহলে আলফা হাইড্রোজেন কয়টা দেখো তো বার করে, ভালো করে দেখো, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটা হাইড্রোজেন, বিটা কার্বন, ভালো করে, আমি বলছি আলফা হাইড্রোজেন, আরে এখানে আলফা হাইড্রোজেন, আলফা কার্বন হাইড্রোজেন হচ্ছে এই দুইটাই, আর বাকি দেখো কোথাও আলফা কার্বনই নেই, হাইড্রোজেন আসবে কোত্থেকে। তাইলে এই 1 বিউটিনের কয়টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে, তাহলে 2টা,
আচ্ছা বাকি এটার বাকি হাইপার কনজুগেশন সেগুলো দেখাবো। এটা এবার এখানে CH3 রাখলাম, CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2H, একটা একটা দেখা এইদিকে তাইলেই হবে। তাহলে এই দিকে চলে যাবে, খুলে গেল। CH3 CH মাইনাস CH ডবল বন্ড CH2 আর এখানে হচ্ছে H প্লাস, এটা একটা। ঠিক আছে, এবার এর যদি বাকি আরেকটা হাইড্রোজেন যদি যায় মনে করো, আরও দেখাই, এটা 2 বিউটেনেরটা দেখাচ্ছে, হ্যাঁ বিউ2। তুমি যে কোনো একটা হাইড্রোজেনকে নাও, কোনো অসুবিধা নেই। মোবনি বুঝতে পারছো? অসুবিধা হলে বলবা, কিন্তু তুমি একদম নতুন। দেখো আমি এতক্ষণ এটা নিলাম আর এটা নিলাম, তাহলে এটা নিই, দেখো না একদম খুব সিম্পল তো। 2 বিউটেনের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলি এত কঠিন নিয়ে ভাববাই না, কঠিন কিছুই না, এত ভাবো। বলছি হয়ে গেল, এটা একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে তুমি এটারও একটা করতে পারবা, এটারও একটা করতে পারবা, এটারও একটা করতে পারবা, এটা একটা করতে পারবা। পাশাপাশি লিখে যে পাশেই আছে, যাচ্ছে না কোথাও। ঠিক আছে, আর এটাকে আমরা তল হিসেবে কল্পনা করছি তো, এটা ডবল বন্ধনে তো অংশগ্রহণ করছে, এর তো আর আলফা বিটা কিছু হবে না, একটা কার্যকরী গ্রুপ। এটা একটা কার্যকরী গ্রুপ হিসেবে ভাবো, সি ডবল বন্ড সি। কার্যকরী গ্রুপটা যে কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে সেটা আলফা, তারপরেরটা বিটা, তারপর একটা গামা, তারপর একটা ডেল্টা, তারপর একটা সাই ছাই চাই চাই। ঠিক আছে, এরকম হচ্ছে নাম কি অক্ষরগুলো এরকম না, তারপর ডেল্টা আসবে। তো এটা আমি যদি কার্যকরী গ্রুপ ভাবি, তাহলে এটার সঙ্গে যে কার্বনটা আছে সেটাই হচ্ছে আলফা কার্বন। তুমি 2 বিউটেনে দেখো, এটা হচ্ছে কি কার্যকরী গ্রুপটা আমি ধরে নিলাম, অ্যালকেনটা দুইটা, এই দুইটা কার্বন তো আমার কার্যকরী গ্রুপ। তা এর সঙ্গে এই কার্বনটা কি আলফা, এই কার্বনটা কি, কারণ এর সাথে সরাসরি যুক্ত। এই আলফাতে 3টা হাইড্রোজেন, এই আলফাতে 3টা হাইড্রোজেন, তাহলে কয়টা হয়ে গেলো 6টা হাইড্রোজেন। আর এটাকে খুলে দিলাম তো, এটা তো এই কার্বনের সাথেই হাইড্রোজেনটা আছে। আরও দেখি এবার পারো কিনা, এবার ধরতে পারলে আর কোনো চাপ নাই। বলো এখানে আলফা হাইড্রোজেন কয়টা, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবো, সবাই মনে মনে বার করে রাখো। এটা ঋত্বিকা বলবে আলফা হাইড্রোজেন কয়টা। আরে একদম খুব আলফা কার্বন, এটা বিটা কার্বন, আমার বিটা নিয়ে ভাবার দরকার নাই, আমার আলফা কার্বন কয়টা হচ্ছে আলফা হাইড্রোজেন, এখানে 3টা, এখানে শেষ। আরে সিম্পল জিনিস, এত কঠিন কেমিস্ট্রি ভাবছো, আমি এত পরিশ্রম করছি তোমাদের জন্য সহজ করার জন্য। তাহলে হাইপার কনজুগেশনটা বোঝা গেল। ঠিক আছে, এবার একটু কনজুগেশনটা বোঝাই, খুব ইম্পর্টেন্ট যেটা লাগবে এবার। ঠিক আছে, এবার হচ্ছে খালি কনজুগেশন। এবার হাইড্রোজেনের গল্প নাই, এর জন্য কনজুগেশন। ঠিক আছে, কনজুগেশন বলবো হচ্ছে, সহজ দিয়ে বলি, ভিনাইল ক্লোরাইড। এগুলি এখনই বলে রাখছি, পরে বিক্রিয়াতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো, ওইখানেও অল্টারনেট ডবল বন্ড ছিল, কিন্তু সিঙ্গেল বন্ড ডবল বন্ড, অল্টারনেট ডবল বন্ড ছিল না। এখানে দেখো অল্টারনেট ডবল বন্ড আছে, মনে দেখতে পারো। বলো তো অল্টারনেট ডবল বন্ড কেন বললাম? সিঙ্গেল তারপরে ডবল বন্ড, তাহলে সিঙ্গেল মানে অল্টারনেট, সিঙ্গেল ডবল এরকম যেগুলি থাকবে, এইটার মধ্যে মারাত্মক হচ্ছে কনজুগেশনটা, যেটা আমরা বেঞ্চে বলো একটু পরে আবার দেখব। এখানে কি হচ্ছে, এই ক্লোরিনের হচ্ছে কতগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এদের তো খায় কাজ নাই, শয়তানি করা স্যার কী বলছে, এগুলো তো অলস ব্রেন এদের। এরা কী করবে, আছে যখন ঠিক আছে একটু এর সাথে একটু খাতির তৈরি করি, দেখবা ট্রেনের মধ্যে কিছু লোক এমনি বসে থাকে টাইম কাটানোর জন্য গল্প করবে। তো এরা হচ্ছে বাকি প্যাসেঞ্জার, এ বেটা একাও গেছে, আমাদের গল্প করার লোক নাই, এরা একটা ফ্যামিলি গ্রুপের সাথে নিয়ে গেল, গিয়ে গল্প জমায় দিল। ঠিক আছে, তাহলে এবার ওদের যে নিজেদের মধ্যে গল্পটা চলছিল সেই গল্পটা থাকবে,
ওদের ওই টপিকগুলো বন্ধ হয়ে যাবে। তো এদের মধ্যে এই গল্পটার টপিকটা ঠিক আছে। তাহলে কী তৈরি হলো দেখো, CH2, যেহেতু এই বন্ধনের ইলেকট্রনটা কার ঘাড়ে চলে আসলো, এর ঘাড়ে, তাহলে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড Cl। এ যদি ইলেকট্রন জোড় দিয়ে দেয় একটা, তাহলে দুইটা দিল, একটা তো অন্য একটা এই বন্ধন জোড়ে একটা, আর এর জন্য আর একটা দিয়ে দিল দুইটা, তাহলে এর ঘাড়ে ইলেকট্রন কি বাড়লো না কমলো? তাহলে কমলে কী হবে? স্যার বাকিগুলো আর লিখবো না। বুঝলাম কী আছে, খাতির তৈরি করলো, গল্প জমায় দিল। তাহলে এই কিছুক্ষণ পরে কী হবে, দুজনের মধ্যে দেখো গল্পটা কীভাবে জমবে দেখো, এরকম একটা গল্প জমবে না? কেন ডটেড দিলাম বলো তো? না তো এরা এদের গল্প করতে পারবে, না তো এর গল্প করতে পারবে, তখন একটা মিক্সচার অফ গল্প তৈরি হবে তো। সেখানে দেখো তৈরি হচ্ছে এই যে এই জায়গাটা আংশিক দ্বিবন্ধন। আংশিক দ্বিবন্ধন তৈরি হচ্ছে, বুঝতে পারছো? যদি আংশিক দ্বিবন্ধন তৈরি হয়, এক বন্ধন থেকে শক্তি বেশি না কম? তাহলে এই বন্ধনটা এত সহজে ভাঙতে যাবে না। আর বন্ধন দূরত্বটা কি কমবে না বাড়বে? তোমাকে দুইটা দড়ি দিয়ে বাঁধবো, আর একবার একটা দড়ি দিয়ে বাঁধবো, বলো তুমি কোনটাতে বেশি দূরে টাঙিয়ে যেতে পারবা? তোমাকে দুইটা দড়ি দিয়ে বাঁধলাম আর তোমাকে একটা দড়ি দিয়ে বাঁধলাম, তুমি কত দূর যাবা দৌড়ায়? কোনটাতে বেশি যাবা? যখন একটা দড়ি থাকবে তখন বেশি টানাটানি করতে পারবা, আর যখন দুইটা দড়ি যাবো তখন এবার গরুকে দুই দিকে দুইটা দিয়ে বাঁধতে রাখে, দেখবা বড় বড় গোয়াল করে বড় বাঁধতে রাখে না, কেন? যেন বেশি টানাটানি না করতে পারে। বোঝা গেল? তাহলে এখানে দেখো একটা আংশিক দ্বিবন্ধন চরিত্র হয়ে গেল, এতে করে কার্বন ক্লোরিন বন্ধন শক্তি বৃদ্ধি ঘটে। বন্ধন দৈর্ঘ্যের কি ঘটবে? দ্বিমেরু ভ্রামক কি হয়ে যাবে? হ্রাস হয়ে যাবে। বন্ধন দৈর্ঘ্য কমে গেল না? হ্রাস। বুঝতে পারলাম? এটা তো কি গেল আমার ভিনাইল ক্লোরাইড। এবার অ্যালাইলে দেখি তো এটা হয় কিনা। আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো, বন্ধন শক্তিও বাড়লো, বন্ধন দৈর্ঘ্যের হ্রাসও ঘটলো, দ্বিমেরু ভ্রামকটাও হ্রাস হয়ে গেল। কিন্তু অ্যালাইল ক্লোরাইডে কি সেরকম কোনো ঘটনা আমি পাচ্ছি? এরকম হবে? দেখো তো অল্টারনেট ডবল বন্ড আছে, একে আসতে হলে একে পার করে আসতে হবে, পরপর দুটো সিঙ্গেল বন্ড আছে, অল্টারনেট ডবল বন্ড কিন্তু নাই। দিক থেকে বুঝতে পারছো? অল্টারনেট ডবল বন্ড নাই। এখানে যদি কেউ যুক্ত থাকতো যেটা ভিনাইলে ছিল, আর এখানে কোনো ইলেকট্রন লোন পেয়ার নাই যে এর সাথে বিক্রিয়া করবে। যদি এখানে একটা ডাবল বন্ড থাকতো তাহলে গিয়ে বিক্রিয়াটা ও করতে পারত, ঠিক আছে? তো এখানে নাই জন্য আর করতে পারছে না। তাহলে এই অ্যালাইল ক্লোরাইডের কিন্তু দ্বিমেরু ভ্রামক এই থেকে কিন্তু বেশি। ইভেন ইথাইল ক্লোরাইড, পরীক্ষায় কোশ্চেন আসে যে ইথাইল ক্লোরাইড আর হচ্ছে ভিনাইল ক্লোরাইড কার দ্বিমেরু ভ্রামক বেশি? দুইটার মধ্যেই তো কার্বন ক্লোরিন বন্ধন আছে, এখানেও কার্বন ক্লোরিন, এখানেও কার্বন ক্লোরিন। বা অনেক সময় বলবে ইথাইল ক্লোরাইড এই বিক্রিয়াটা দেয়, কিন্তু ভিনাইল ক্লোরাইড এই বিক্রিয়াটা কেন দেয় না? কেন দেয় না? কারণ এই যে আলগা পিরিত তৈরি হয়, ক্লোরিন যখন ভিনাইলে থাকবে, একটা আলগা পিরিত তৈরি হলো না? আলগা পিরিতটা তৈরি হচ্ছে, ওর জন্য ও এখানে যাবে না, ও এই ক্লোরিনটা এত সহজেই ভিনাইল থেকে বের হয়ে যেতে চাবে না, ঠিক আছে? এর জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিনাইল ক্লোরাইড বিক্রিয়া দেখাবে না, এরা কিন্তু বিক্রিয়া দেখাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ইথাইল ক্লোরাইড এবং এর কিন্তু দ্বিমেরু ভ্রামক যদি আমি μ2 ধরি, এর যদি আমি μ1 ধরি, তাহলে μ2 গ্রেটার দেন μ1। দুইটাতেই কিন্তু কার্বন ক্লোরিন আছে, কিন্তু এই ক্ষেত্রে এরকম কোনো চান্সেসই নাই। মানে এখানে ইথাইল ক্লোরাইডে বা অ্যালাইল ক্লোরাইডে নো চান্স অফ কনজুগেশন, মানে কনজুগেশনের কোনো সুযোগ নাই। এই নর্মাল যেটা আছে আমি সেই বন্ধন দৈর্ঘ্য পাবো, সেই চার্জের ডিস্ট্রিবিউশন পাবো, সেই মতো দ্বিমেরু ভ্রামক পাবো।
আর এ নর্মালি বিক্রিয়া করে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আলগা পীড়িতের জন্য কিন্তু এই কার্বন ক্লোরিনটা এত সহজেও ভাঙবে না, আর ওই বিক্রিয়াগুলি এত সহজে দেখাবেও না। ক্লিয়ার? কনজুগেশন পার্ট পরীক্ষায় আসে। আর হচ্ছে ফেনলটা দেখাবো। এখানে তো একবারে কী বলবো, এর বেড ইন রোজেস কনজুগেশনের জন্য। দেখো এই অল্টারনেট, একটা সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড। তাহলে দেখো কতগুলি অপশান থাকছে, তার মানে এর কনজুগেশনের স্ট্রাকচার কত বেশি পাবো। দেখো ফার্স্ট ক্লোরিন এক জোড়া ইলেকট্রন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ভেঙে এখানে চলে আসলো, তাহলে রেজোনেন্স দেখাচ্ছে। এটাকে রেজোনেন্সও বলে, কিন্তু আমি কনজুগেশন বলছি এর জন্য যেহেতু এখানে হাইপার কনজুগেশন নিয়ে বলছি। তাহলে ক্লোরিনের সঙ্গে কার্বনের কী হচ্ছে, একটা ডবল বন্ড, এখানে মাইনাস চার্জ। ঠিক এই মাইনাস আবার কী করবে, এক জোড়া ইলেকট্রন এ দিল, এ দেখো বুঝতে পারছো, এরোগুলো একটু অসুবিধা হবে প্রথমবার, বাড়িতে গিয়ে 5 বার প্র্যাকটিস করবে, দেখবে ক্লিয়ার হয়ে গেছে। ডিফারেন্সটা কী হলো দেখো, এই দুইটা গঠনের মধ্যে ডিফারেন্সটা কী হলো। দেখো এখানে ডবল বন্ডগুলো এই কার্বন ছিল, আর এই দেখো ডবল বন্ডগুলো চেঞ্জ হলো। আলটিমেটলি কী হচ্ছে দেখো, এই ইলেকট্রনগুলো এর ঘাড়ে একটা বোঝা হয়েছিল, টেনশন ছিল, এই টেনশনটা রিলিজ করলো কীভাবে, বেঞ্জিন বলয়ে দিয়ে। আমার ঘাড়ে একটা টেনশন ছিল, আমি সবার সাথে শেয়ার করে নিলাম, আমার টেনশনটা কী হয়ে গেল, টেনশন হয়ে গেলো। এইটাই হচ্ছে ক্লোরিন। এটারই বলে হচ্ছে আমার কনজুগেশন, যে এর একার ঘাড়ে চার্জটা থাকছে না, চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে সমানভাবে। আর এই ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য দেখো কার্বন আর ক্লোরিনের মধ্যে কিন্তু এই রেজোনেটিং গঠনগুলোতে কিন্তু একটা করে আংশিক দ্বিবন্ধন চরিত্র পাচ্ছে। তাতে করে কী হচ্ছে, এই ক্লোরিনটা কার্বন থেকে এত সহজে কী হবে, বেরোতে যাবে না। এর জন্য এই ক্লোরোবেনজিন SN1 SN2 বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। বলবো পরের দিন, নেক্সট দিন। আজকে কার্বোক্যাটায়ন যাবো, তারপরের দিন থেকে বলবো, ঠিক আছে? বোঝা গেল? ঠিক একই রকম ফেনল বা ফেনঅক্সাইড আয়ন, এটাকে রেজোনেন্সও বলে। তাহলে এখান থেকে আমি একটা গতিশীল সাম্য অবস্থা পাচ্ছি, যেখানে ইলেকট্রনগুলো ঘুরছে, ক্লোরিন কার্বনের সাথে একটা দ্বিবন্ধন পাচ্ছে, এখানে ইলেকট্রনগুলি ঘুরছে। বোঝা গেল? একদম ফেনলেও সেম ঘটনা। বাড়িতে গিয়ে একটু 2-3 বার এইগুলো দেখলাম। তাহলে এখানে লোন পেয়ার আছে অক্সিজেনের ঘাড়ে, সেই একই গল্প। এখান থেকে আরেকটা খুব মজাদার ইনফরমেশান বলবো, যেটা পরে খুব লাগবে। এই ফেনল থেকে তো 2টা ইনফরমেশান দিব। তাহলে चंद्र टेंशन देने का नहीं, टेंशन लेने का है ना, उल्टा। তাহলে দেখো অক্সিজেনের ঘাড়ে টেনশন ছিল, ও কিন্তু নিজের ঘাড়ে রাখলো না, ও কী করলো, এবার আমি চন্দ্রকে বললাম, চন্দ্র একটা 40 কেজির বস্তা ঘাড়ে করে নিয়ে যাও বাড়ি অবধি। চন্দ্র কী করলো, যাওয়ার সময় বললো কি, চল কিশোর চকলেট খাওয়াবো। এবার 1 কিলোমিটার পথ গিয়ে বললো, নে না একটু তুই তোর ঘাড়ে। কিশোরও কী করলো, কিশোর নিয়ে গেল মৌবনীকে, মৌবনী চল তুইও চল। মৌবনী বললো আমি যাচ্ছি, চল প্রিয়াও চল। এইভাবে করতে করতে একটা সিস্টেম যাচ্ছে। আর কিশোর বললো মৌবনী নে একটু মাথার মধ্যে, মৌবনী নিল, মৌবনী দূর এতজন নে প্রিয়া তুই নে। এইভাবে কী হচ্ছে, তাহলে দেখো এই বোঝাটা কিন্তু যখন চন্দ্রর ঘাড়ে একা ছিল, প্রচুর পরিমাণে বোঝা ছিল, কিন্তু সেই বোঝাটা কী করলো, ও
একটা সার্কেল ওয়াইজ একটা পিরিয়ডিক্যালি কিন্তু সবার ঘাড়ে ঘাড়ে ঘুরছে বোঝাটা। আলটিমেটলি কিন্তু এটাকে তুমি সারাদিন নিয়ে বয়ে বেড়াইতে পারবা, কোনো অসুবিধা নেই। পারবা তো নাকি? 5 মিনিট 2 মিনিট অন্তর অন্তর করে নিচ্ছে তো চাপ হবে কেমন করে, এখানেও তাই। এর জন্য এটা হাইলি স্টেবল, ফেনলটা হাইলি স্টেবল। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা এখান থেকে আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো, যখন এই ইলেকট্রনগুলি ঘুরছিল, ইলেকট্রন জোড়গুলো ঘুরছিল, দেখো এই ক্লোরিনের সাপেক্ষে এই অর্থ আর দেখো প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্বগুলো বৃদ্ধি করছে। দেখো এটা অর্থ অবস্থান বলছিলাম, এই দুইটা ঘাড়কে আমরা বলছিলাম অর্থ অবস্থান, কোমর দুটাকে বলছিলাম মেটা, আর পাটাকে বলছিলাম প্যারা। তাহলে দেখো এই অর্থ, এই যে অর্থতে দেখো ঋণাত্মক চার্জ, এই প্যারাতে ঋণাত্মক চার্জ, এই অর্থতে ঋণাত্মক চার্জ। দেখো তাহলে এই অর্থ অবস্থান আর প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে না? এর জন্য এই ক্লোরোবেঞ্জিনগুলো যখন বিক্রিয়া করবে না, আপকামিং যখন কেউ গ্রুপ আসবে তখন এই মেন্টর বলবে কি ওই অর্থতে আর প্যারাতে গিয়ে ঢুক, কারণ এরা অর্থ আর প্যারাতে ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি করছে। তখন এই মেন্টর গ্রুপের তখন বলবে অর্থতে ঢুক প্যারাতে ঢুক। এর জন্য এই ক্লোরোবেঞ্জিন হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। কারণ হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করলো। ঠিক একই রকম দেখো ফেনলও দেখো একই রকম অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, বুঝতেই পারছো? কারণ দেখো এরও অর্থ আর প্যারা অবস্থানগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছে। ঠিক আছে, আর পরের দিন দেখাবো মেটা নির্দেশক গ্রুপগুলো। বোঝা গেল? এটা গেল হচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে এরা হচ্ছে বলয় সক্রিয়কারী গ্রুপ। যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হয় এরা বলয় সক্রিয়কারী গ্রুপ হয়। এবার বলো কিশোর কেন বলয় সক্রিয়কারী গ্রুপ? এই OH, তারপর হচ্ছে OCH3, CH3, তারপরে ক্লোরিন, এরা বলয় সক্রিয়কারী গ্রুপ কেন বলো তো? দেখো প্রত্যেক এই বলয়ের মধ্যে এই টেনশনটা ফেলছে, বলয়ের মধ্যে মানে হচ্ছে ওরা বলয়ের দিকে ইলেকট্রনটাকে পুশ করছে। বলয়টাকে যত, যার ঘাড়ে যত বেশি ইলেকট্রন থাকবে ওর অ্যাক্টিভিটি কী হবে, বাড়বে না কমবে? আমার ঘাড়ে অনেক বেশি ইলেকট্রন, আমার ঘাড়ে অনেক বেশি টেনশন, তাহলে আমার অ্যাক্টিভিটি কী হবে, বাড়বে। আমার মাথায় এখন এক্সামের টেনশন, আমি অনেক বেশি পড়ব। টেনশন যখন বাড়বে তখন মানুষের দেখবে মাইন্ড অনেক দিকে বেশি কাজ করে, কিন্তু মাইন্ডটাকে স্থির করতে হবে, তারপরে গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে এরা কিন্তু প্রত্যেকেই বলয় সক্রিয়কারী গ্রুপ। আর এরা যখনই থাকছে তখন অর্থ প্যারা নির্দেশকগুলি হাইলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কোনো নিউক্লিওফাইল, কোনো ইলেকট্রোফাইল যাই বলো, এই অর্থ প্যারা দিয়ে এসে, ঠিক বিশেষ করে নিউক্লিওফাইলগুলো মেটাতে ঢুকবে, ইলেকট্রোফাইলগুলোকে যখন ধরবে ইলেকট্রোফিলিক অ্যাটাক অর্থ আর প্যারাতে হবে। এর জন্যই কিন্তু আম্লিক, এর জন্যই ফেনল ইউজ করা হয়। -H, যদি -H+ করি তাহলে কী হবে বলো তো? এরকম তৈরি হয়ে যাবে। এই O-, ওর ঘরে তো বাহ ইলেকট্রন আরও মজাদার, আরও বেশি মজাদার ঘনত্ব পাওয়া গেল। অক্সিজেনের ঘরে প্রচণ্ড টেনশন এসে গেল, হাইড্রোজেনে ওকে প্রচণ্ড পরিমাণে ইলেকট্রন দিয়ে গেল। শেয়ানা মাল কম না, এই কী করলো, ইলেকট্রনগুলো দিয়ে দিল, নে বেঞ্জিন ঘুরতে থাক তোর ভিতরে। এভাবে তাহলে আমরা যেরকম দেখাচ্ছিলাম ও ঘুরতে থাক, ও ঘুরছে, সো অন, আগেরটার মতো আবার ঘুরে ফিরে এই জায়গায় এসে দাঁড়াবে, আলটিমেটলি এই জায়গায় এসে দাঁড়াবে। মাইনাস আছে, ওর ঘরে টেনশন আছে, তবু কিন্তু টেনশন রিলিজ করে দিল। আমার মতো লোক, আমার ঘরে টেনশন কখনো কোনো